নমস্কার, আপনি শুনছেন নোটে গাছতলার গল্প। আমাদের আজকের পরিবেশনায় শিবরাম চক্রবর্তীর গল্প প্রকৃতি রসিকের রসিক প্রকৃতি। শিবরাম চক্রবর্তী বাংলা হাস্যরসাত্মক সাহিত্যে তাঁর অবদান অবর্ণনীয়। নোটে গাছতলার গল্পে তাঁর গল্প করতে পেরে আমি কৃতজ্ঞ। আরও নানান মজার গল্প শুনতে সাবস্ক্রাইব করুন নোটে গাছতলার গল্প। শুরু হচ্ছে আজকের গল্প প্রকৃতি রসিকের রসিক প্রকৃতি। হিরু নিজের নামই পাল্টে ফেলল, মনে মনে পাল্টে রাখল কঠভূতি। গুরুভক্তি গুরুতর ভক্তি হয়ে দাঁড়ালে যা হয়। গোমো প্যাসেঞ্জারের ইন্টার ক্লাসে দুজন মোটে যাত্রী, একজন আধা বয়সী, অপরজনের বয়স 22 থেকে 42-এর মধ্যে, যা কিছু আন্দাজ করে নেওয়া যায়। এই অপরজন অপর কেউ নয়, আমাদের হিরু। রামরাজাতলা পেরুতেই আধা বয়সীটি পাঞ্জাবির পকেট থেকে আধ পোড়া বিড়িটা বের করেছেন, সহযাত্রীর দিকে নেক নজর দিয়েছেন। তারপর, দেশলাই আছে মশাই? হিরু যেন শুনতেই পায় না। আধা বয়সী দ্বিতীয়বার মনোযোগ আকর্ষণের প্রচেষ্টা করেছেন। ইয়ে, দেশলাই ম্যাচিস? না, ভুরু কুঁচকেই বলে হিরু। ভালো জ্বালাতন। এই দ্বিতীয় বক্তব্যটা অর্ধস্ফুট স্বরেই ব্যক্ত হয় ওর। বিড়ি হাতে ইতস্তত করেন ভদ্রলোক, কিন্তু মৌরি গ্রাম পেরুবার পর আর তার ধৈর্য থাকে না। বাঁ পকেট থেকে দেশলাইয়ের বাক্সটা বাহির করেন। এতক্ষণ পরে অগত্যা অত্যন্ত দুঃখের সহিত একটা কাঠি তাকে বরবাদ করতে হয়। দুনিয়ার যা গতিক, বাজে খরচ এড়াবার জোকি। সামান্য একটা দেশলাইয়ের কাঠি দিয়ে সাহায্য করবে এমন কেউ কি আছে কোনোখানে? দেশের কোথাও নেই। পরের বাড়া ভাতে কাঠি দেওয়ার লোক আছে, কিন্তু পরের বার করা বিড়িতে কাঠি দিয়ে উপকার করবে তেমন মতিগতি কি আছে কারোর এই স্বার্থপ্রবণ সংসারে? দুজনেরই দৃষ্টি জানালার বাইরে। অনেকক্ষণ থেকেই দেখতে দেখতে অকস্মাৎ উচ্ছ্বসিত হয়ে ওঠেন আধা বয়সী। দেখছেন মশাই, দেখছেন কি সুন্দর, কি অবর্ণনীয়! হিরু ভালো করে দেখে। কোথায় বলুন তো? স্বভাবতই তার কৌতূহল হয়। কেন, ওই ওই মাঠেই তো, ওই মাঠের ধারে দেখুন না। আমার শরীরে রোমাঞ্চ হচ্ছে। কই কই দেখি। উৎসাহ বোধ না করলেও সে রোমাঞ্চ দেখতে উদ্গ্রীব হয়। আহা, আমার গায়ে কি দেখছেন? ওই মাঠেই দেখুন না। হ্যাঁ, দেখছি গাইগুলো বেশ পুরুষ্টু পুরুষ্টু। হিরু মাঠের দিকে তাকায়, তাকিয়ে আরো গম্ভীর হয়ে যায়। আরে গরু কি মশাই, ঘেটু ঘেটু। এবার হিরু মনোযোগ দিয়েই দেখার চেষ্টা করে, চোখ পাকিয়েই দেখে। কিন্তু যতই পাকিয়ে দেখুক, প্যাসেঞ্জার গাড়ি হলেও তত আর কিছু আসতে চলছে না যে গরুর অপভ্রংশ ইত্যাদিও তার চক্ষু গোচর হবে। গরুই তো দেখছি, ঘুঁটে তো দেখতে পাচ্ছি না মশাই। আহা, ঘুঁটে নয়, ঘেটু, ঘেটু ফুল। ওই যে এন্তার ফুটে রয়েছে, মাঠছে। তাই বলুন। হিরু তেমন উদ্দীপনা পায় না। ঘেঁটু তো কি কি হয়েছে তাদের নিয়ে এমন ঘোট পাকাবার? সারা মাঠ যদি ঘেঁটু ফুলে ঘুটঘুট করে তাহলেই বা কি? ঘুঁটে হলেও কথা ছিল, বরং কাজে লাগে। হায় হায় হায়, ফুলের চোখ নেই আপনার। আধা বয়সী দীর্ঘ নিঃশ্বাসের মতোই একটি সুদীর্ঘ বাক্য ত্যাগ করেন। ফুলের চোখ কজনের আছে? ফুলের মর্ম বোঝে কজন? প্রকৃতি রসিক কজনা হয়? হিরু কান খাড়া করে শুনে যায়, বুঝতে পারে না, কিন্তু মুখ বুজে চুপ করে থাকে। আপনি বুঝি ফুল ভালোবাসেন না? হিরু একটু হকচকিয়েই গেছে। এত মাথা ব্যথা কেন রে বাবু ফুল টুল নিয়ে? হঠাৎ সে কিছু বলে বসতে চায় না। কে জানে, ফুলকে নাচে না হয়তো অমার্জনীয় একটা অপরাধ। ফুলকে ভালো না বাসা বোধহয় ঘোরতর বোকামি। কে জানে। অনেক ভেবে চিনতে স্মৃতি সমুদ্র তোলপাড় করে বেশ ওয়াকিবহল হয়ে তবে সে জবাব দেয়, হ্যাঁ ভালোবাসি। মাথা নেড়ে সে বলে, ভালোবাসি বই কি,
আপ্যায়িত হন আধা বয়সী। বাহ 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 বাহ, কোন ফুল আপনার সবচেয়ে প্রিয়? হ্যাঁ বলুন শুনি। হিরু আঙ্গুল কামড়ায় আর ভাবে। মাস্টারের দুরূহ প্রশ্নের সামনে বিগত শতাব্দীতে ক্লাসের বেঞ্চে দাঁড়িয়ে যা ছিল তা চিরকালের বদভ্যাস। কই বললেন না কোন ফুল? ভদ্রলোক একে একে নাম জাহির করেন। কুমুদ, কহলার, করবী, হ্যাঁ, বেলি, চামেলি, জুঁই, মালতী, বেলা, বকুল, জবা, রজনীগন্ধা, গন্ধরাজ, হ্যাঁ, হেনা, কেয়া, হাসনুহানা, জলপদ্ম নাকি স্থলপদ্ম? হিরু তখনও দাঁত খুঁটছে। তার প্রিয়তম ফুলের নামটি সর্বজন সমক্ষে ঘোষণা করবে কিনা ভাবছে মনে মনে। ভদ্রলোকের দ্বিতীয় দফার তালিকা প্রকাশিত হয়েছে ততক্ষণে। নাকি চাঁপা, ডেইজি, ভায়োলেট, রোজ, টিউলিপ, ড্যাফোডিল, ক্রিসেন্থিমাম, রডোডেন্ড্রন, হ্যাঁ, কোন ফুল? এবার পিলে চমকে যায় হিরুর। মরিয়া হয়ে সে বেফাস করে ফেলে ফাঁস করে। আমি আমি ভালোবাসি, বলবো বলবো হ্যাঁ বলুন না, বলুন বলুন। আমি ভালোবাসি ওই কুমড়োর ফুল। বেসনে ভেজে কেমন বড়া করেন না, খেতে বেশ। বড়াই করার মতোই ভালোবাসা, কিন্তু তারই আঘাতে যেন বজ্রঘাত। বিনা মেঘেই মাথার ওপর, সামলে উঠতে সময় লাগে ফুল দরদির। ততক্ষণে আদুল ছাড়িয়েছে গাড়ি। ভাবতে ভাবতে চলেছেন ভদ্রলোক। প্রকৃতির প্রতি প্রেমই প্রকৃত প্রেম। সেই রসের রসিক কি করে করে নেবেন এই আনাড়িকেও? এই নেহাত কুমড়ো কাতরকে তার স্বধর্মে দীক্ষিত করা কি সহজ হবে? এই কুমড়ো পটাশকে নিয়ে করবেন তিনি এই মহৎ দুশ্চেষ্টা? অবশেষে বহুত বিবিধ চিন্তার পর প্রকৃতি প্রেমের প্রথম ভাগ তিনি খুলে ধরেন। ওই যে দূরে দেখতে পাচ্ছেন? কি দেখছেন? ভালো করে পর্যবেক্ষণ করে হিরু। ঘেঁটু কই? ঘেঁটু তো আর দেখছি না। আহা, ঘেটু কেন গো? গাছপালা, গাছপালা দেখছেন না? দেখবো কি, পালাই যে। রেলগাড়িতে বসে কি দেখবার জো আছে মশাই? অক্ষর পরিচয়ের গোড়াতেই বাধা। বৃক্ষ বিশারদ একটু বিচলিতই হন। এখন গাড়ি ছুটছে কিনা তাই গাড়ির তাড়ায় পালাচ্ছে অমন করে। নইলে ওরা পালায় না, দাঁড়িয়ে থাকে ঠায়, নড়ে না ছড়ে না পর্যন্ত। মানুষের চেয়ে প্রকৃতিকে ভালোবাসার ওই তো সুবিধে, ওইখানেই তো। মানুষ পালিয়ে যায়, প্রকৃতি পালায় না, তাড়া করলেও না। হিরু বলে, আচ্ছা, মানুষকে আমরা ভালোবাসি কেন? শিক্ষা এগিয়ে চলে দ্রুত গতিতে, গাড়ির সঙ্গে তাল রেখে। হাত পা আছে বলেই তো। তাও তো মোটে দুটো হাত আর দুখানি পা, তার বেশি আর একটাও না। কিন্তু গাছপালার শত শত হাত, কত শত বাহু, ওইগুলোই তো ওর শাখা প্রশাখা। তবে গাছপালা ফেলে মানুষকে ভালোবাসতে যাব কেন? গাছের কিন্তু পা নেই। হিরু ক্ষোভ প্রকাশ করে। পাহাড় প্রমাণ এই খুঁতরির জন্যই খুঁতখুঁতে হয়ে ওঠে। হ্যাঁ, তাই তো পালাতে পারে না, তাই তো ওর নাম পাদপ। সেই কারণেই তো মানুষের চেয়ে ওরা উপাধেয়। সংদিগ্ধ হয় হিরু। তারপর একটু ভেবে নিয়ে বলে, অবশ্যই একেবারে যে ভালোবাসা যায় না তা নয়। হাতে কোনো কাজ না থাকলে না হোক খই ভাজার বদলে মানুষকে হয়তো ভালোবাসা যায়, কিন্তু গাছকে ভালোবাসার কি আছে বলুন? তাই নাকি? মানুষকে ভালোবাসতে যাব কেন? কি আছে মানুষের? প্রকৃতির রূপগুণের কাছে মানুষের রূপগুণ? আরে ছ্যা, প্রকৃতির ভালোবাসার কাছে মানুষের ভালোবাসা। মানুষকে ভালোবাসার ঝক্কি কত, হ্যাঁ? ঝামেলা কম নাকি? তাকে কাটলেট খাওয়াও, ঠিক আছে, বায়োস্কোপ দেখাও, তাকে প্রেজেন্ট দাও, তার কাছে প্রেমেই থাকো, কেবল খরচা আর খরচা। দূর 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 দূর। মানুষকে আবার ভালোবাসে মানুষে, হ্যাঁ। তারপর সে যদি ভুলে প্রতিদান দিতে শুরু করে, তখন আবার আরেক ঠেলা। তার ভালোবাসার ঠেলা সামলাও তখন। মানুষ একবার খেপলে, ভালোবাসতে লাগলে রক্ষে আছে আর? তখন পালিয়ে বাঁচো যদি পারো। বাবা, সে কি ঝঞ্ঝাট! হিরুর অভিজ্ঞতার সঙ্গে যেন খাপে খাপ মিলে যায়। প্রকৃতির ভেলা এসব মুশকিল কিন্তু নেই। এক পয়সার বাজে খরচও হয় না।
রসিক লোক প্রথমে রশি দিয়ে বাঁধেন, পরে শিখ দিয়ে বেঁধেন। আসল কথাটি তিনি ব্যক্ত করেন অবশেষে। নিখরচায় ভালোবেসে নাও, যত পারো, যেমন খুশি। হিরু মুহ্যমান হয়ে পড়ে। আমিও আমিও আজ থেকে মানুষকে তালাক দিয়ে দিলাম। আমি বন ভালোবাসি, জঙ্গল ভালোবাসি, বুনো জঙ্গলিদের ভালোবাসি, এমনকি বন মানুষকেও ভালোবাসি। কিন্তু মানুষ আমার দু চক্ষের বিষ। টাকা ধার নেয়, নিয়ে সুদ দেয়, ওই দিন কত, হ্যাঁ, 1-2 মাসই কেবল। তারপর আর সুদও দেয় না, শোধ তো দেয়ই না, দেখাই দেয় না শেষটায়। হাড় ভাজা ভাজা করে খায়। না 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 না, ওই হাড় হাবাতিদের ওপর আমি চটে গেছি। হ্যাঁ, আমিও। হিরুও ঘোরতর রেগে যায় অকস্মাৎ। যদিও টাকা কুড়ি নিয়ে কিংবা দিয়ে কোনোদিন কেউ তার সঙ্গে ছলনা করেনি কখনো, তবুও রাখবার কথাই বটে। ছোটবেলা থেকেই আমি প্রকৃতির বুকে লালিত, প্রকৃতির স্তন্যে পালিত, প্রকৃতির কোলেই মানুষ। আমার খান 2 বই আছে, পড়ে দেখবেন। গাছপালার ভালোবাসা আর বন জঙ্গলের বাহুপাশে, ভাই ভবভূতি ভট্টাচার্য। দেখবেন পড়ে, অনেক কিছু শেখবার রয়েছে তাতে। ভবভূতি ভট্টাচার্য? ইনি কি সেই সুবিখ্যাত, সেই প্রায় অপরাজেয়? হিরু অভিভূত হয়ে পড়ে। নিজের নামই বদলে রাখে কঠভূতি। গুরু বলে মনে মনে মেনে নেয় ভবভূতিকে। এতদিনে সৌভাগ্যবশে নিজের গাড়িতে বসেই সে অকস্মাৎ পেয়ে গেছে বনের মানুষকে, তার মনের মানুষকে। কঠভূতি কি মানে হয় কে জানে, কিন্তু গুরুর নামের সঙ্গে গুরুতর মিলিত করে নিজেকে সে সম্মানিত করে। বিগলিত হয়ে বলে, আমিও প্রকৃতির বুকে খুব দৌড়েছি ছোটবেলায়, কত কাপ আর মেডেলই না উইন করলাম। গড়ের মাঠে কি কম প্র্যাকটিসই করেছি মশাই? হ্যাঁ, ঘরের মাঠে? কেন, গড়ের মাঠ কি প্রকৃতি নয়? হিরুর সংশয়াকুল প্রশ্ন। হ্যাঁ, প্রকৃতি বটে বই কি, তবে ওই কেল্লার কাছে এই যা একটু কঠোর প্রকৃতি, এই তো। তা যা বলেছেন, পা হড়কে গিয়ে কত আছাড়িটা খেতাম বাপস। তখনই হাড়ে হাড়ে বুঝেছিলাম যে জায়গাটার প্রকৃতি ভালো নয়, তত সুবিধা প্রকৃতির নয়। ও, আপনি বুঝি দৌড়ের চ্যাম্পিয়ন ছিলেন এককালে? নামটি কি জানতে পারি আপনার? আগে আমার নাম শ্রী কঠভূতি চট্টোপাধ্যায়। হ্যাঁ, কঠভূতি? কঠভূতি আবার কি? ভবভূতিকে একেবারে বিধ্বস্ত করে দেয়। এরকম নাম আবার হয় নাকি? মানে কি এ নামের? খুব টানা হ্যাঁচড়া করলে মানে একটা বেরোয় অবশ্যই। কঠভূতি কিনা কাঁঠালের ভূতি। হিরু প্রকাশ করে বলে, বেশ একটু প্রাকৃতিক গন্ধও আছে নয় কি? কাঁঠালের কোয়াটোয়া খেয়ে ওটাকে বাইরে ফেলে দিন না, দেখবেন কেমন মাছি ভনভন করছে। রাজ্যের মাছি, ওই প্রকৃতির রাজ্য থেকেই আমদানি সব। আমদানি বা কাঁঠালদানি যাই বলুন। যাকে আনাড়ি ভেবেছিলেন তার নাড়িতে পর্যন্ত প্রকৃতির ছাপ, পেল্লায় রকমের। ভবভূতি ধাক্কা খান এবার। অতি কষ্টে আত্মসংবরণের পর তার প্রশ্ন হয়, তা কোথায় যাওয়া হচ্ছে মশাইয়ের? আগে রাঁচি, মামার বাড়ি বেড়াতে যাচ্ছি কিনা। ও, আমিও রাঁচিতেই, তবে মামা টামার বাড়ি নয়, প্রকৃতির সৌন্দর্য দেখতে। শুনেছি ভারী সুন্দর, সুঠাম জায়গাটা। এইভাবেই ওদের আলাপ আর গোমো প্যাসেঞ্জার সবেগে এগিয়ে চলে। প্রকৃতির মার প্যাঁচটা একবার বুঝে নিয়েই কঠভূতি তারপর অনেক বিষয়ে ভবভূতির তুরুপের পিঠে নিজের টেক্কা মেরে বসেছে। এই প্রাকৃতিক বিপর্যয়ে কঠভূতির টক্করে বেটক্করে পড়ে কতবার যে নাজেহাল হতে হয়েছে ভবভূতিকে। পরদিন প্রাতঃকালে মুড়ি জংশন, গাড়ি অদল বদলের জায়গা। ভবভূতি ও কঠভূতি দুজনেই নেমে পড়েন। ওপারের ছোট লাইনে রাঁচির গাড়ি অপেক্ষা করছিল। নেমেই এদিক ওদিক কি যেন খোঁজাখুঁজি করছেন ভবভূতি। কোথায় যে আছে কে জানে। কি? ও, প্রাকৃতিক সৌন্দর্য,
প্রকৃতিকে খুঁজছেন? গুরুদক্ষিণা দানে উদ্গ্রীব কঠভূতি। কেন? ওই যে সামনে, ওই যে পিছনে, ওই ওপরে, আশেপাশে চারিদিকেই তো নেই কোথায়। ওই দেখুন, ওধারে পাহাড়, এধারে রাঙামাটির পথ, আর ওই দূরে ঘনায়মান ঘনীভূত অরণ্য। আরে থামুন মশাই। ভবভূতি বাধা দেন একটু বিরক্ত হয়েই। থামবো? থামবো কেন? প্রকৃতির সামনে কেউ কখনো থামতে পারে? এমন হৃদয়াবেগ থামানো যায় কখনো? ওই দূরে দিগ্বলয় রেখা, সুনীল আকাশের গায়ে ভাঙা মেঘের কি বলবো, ভাঙা মেঘের কারচুপি। কিন্তু ওই কারচুপি ভেঙে শিশু সূর্যের পা টিপে টিপে বেরিয়ে পড়তে কতক্ষণ? প্রকৃতির শিশুকে কি লুকিয়ে রাখা যায়? রাখতে পারে? ঢাকতে পারে? হ্যাঁ, রুখতে পারে কি কেউ? আর 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 সূর্য তো প্রকৃতিরই শিশু নয় কি? সন্দেহজনক জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় কঠভূতি। প্রকৃতির নগ্ন শিশু। কি বলছেন মশাই, আপনি যে কঠভূতির প্রতি কঠোর হতে হয় তাকে। আপনি যে আমাকেও ডিঙিয়ে যাচ্ছেন এক লাফে। চোখ আমাদেরও আছে মশাই। আমি খুঁজছি কোথায় মুড়ি পাওয়া যায়, আর উনি লাগিয়েছেন প্রকৃতির ব্যাখ্যানা। মুড়ি? মুড়ি কেন? মুড়ি এখানে মেলে নাকি? বাহ, মুড়ি জংশন যে, মুড়ি থাকবে না? কাল সারা রাত তো পেটে কিল মেরেই কেটেছে। আরে মুড়ির দরকার কি? আমার সঙ্গে এক বাক্স খাবার আছে, লুচি, আলুর দম, সন্দেশ, কত কি, টিফিন ক্যারিয়ার ভর্তি একেবারে। বাহ 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 বাহ, বলেননি এতক্ষণে কথা। ভবভূতি লুফে নেন কথাটা, লাফিয়ে ওঠেন ওনার কথার সঙ্গে। বেশ লোক তো আপনি। আসলে কাল রাত্রে আপনিও খাবার কোনো উচ্চবাচ্য করলেন না। আমি ভাবলাম প্রকৃতি প্রেমিকদের বুঝি খাবার লালসা থাকতে নেই, তাদের হয়তো একবেলা খেলেই হয়। হিরু আস্তে আস্তে বিশদ হয়। তাই আমিও আপনার দেখা দেখি খেলাম না। আর তা না খেয়েছেন, ভালো করেছেন। বলতে না বলতেই রাঁচির ছোট গাড়িতে উঠেই না আহারের বহর ছোটান ভবভূতি। টিফিন ক্যারিয়ারের 3 তালা একাই তিনি ফাঁক করেন। কঠভূতির তাল দেবার কেবল নিচের তালাটা অবশিষ্ট থাকে। পেট ঠান্ডা হবার পর প্রকৃতির সৌন্দর্য আবার পরিব্যক্ত হতে থাকে। রাঁচির গাড়ি চলেছে ঢিমে তেতালায়। দুধারেই শালবন, শাল দোশালার সমারোহ। উত্তুঙ্গ গাছগুলির দিকে তাকিয়ে ভবভূতির প্রকৃতি তুঙ্গি হয় আবার। কঠভূতি বাবু, দেখুন দেখুন, চেয়ে দেখুন। না চাইতেই ঢেলে দিচ্ছে। প্রকৃতির লীলা বলতে হয়তো একেই। আমি কেবল আশ্চর্য হয়ে এই ভাবি, যেখানে জনমানবের বসতি নেই সেইখানেই প্রকৃতি রানীর এমন অগাধ ঐশ্বর্য ছড়িয়ে রাখার কি মানে? কে দেখবে এত রূপ? হ্যাঁ, বুঝবে কে? কঠভূতিও উত্তাল হয়ে ওঠে। কেন? বাঘ ভালুকে? তাদের জন্যই তো এত। চোখ আছে মশাই তাদের। হ্যাঁ, তাদেরও বেশ ধারালো চোখ, মানুষের চাইতেও চোখা। প্রকৃতির মর্ম পশুতেই বোঝে, মানুষ কি বুঝবে বলুন? হ্যাঁ, তা বটে, তা বটে। সখ্যেদে বলেন ভবভূতি। বিউটি অ্যান্ড দি বিস্ট বলে একটা বইয়েতেই রয়েছে বটে, কিন্তু কথা তো তা নয়। কথা হচ্ছে যখন চাল সে ধরবে, চোখে ছানি পড়বে, ভালো করে দেখতে পাবো না এই শাল গাছের সার, ওই দূরের পাহাড়, আর আমার চোখে ধরা দেবে না। তখন আমি বাঁচবো কি করে? কি নিয়ে বাঁচবো আর কিসের জন্যই বা? এই কেবল ভাবি আমি। তার পরিত্যক্ত দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে সঙ্গেই কঠভূতির ব্যবস্থাপত্র বেরিয়ে যায়। কেন আপনি আত্মহত্যা করবেন তখন? হ্যাঁ, কি জন্যে বাঁচতে যাবেন আর? আত্মহত্যা? ভবভূতির প্রাকৃতিক পিত্ত জ্বলে ওঠে। আরে মরা কি এতই সহজ নাকি মশাই? তাহলে তো আর ভাবনা ছিল না। এমন আর শক্ত কি? টিকে না নিয়ে বসন্ত রোগীর মরা ফেলুন, কাঁঠাল খেয়ে কলেরা রোগীর সেবায় লেগে যান, তাহলেই আর দেখতে শুনতে হবে না। আত্মহত্যার পাপও ফসকাবে, অথচ বেশ সহজেই টেসে যেতে পারবেন। দেহ রক্ষার এই অবলীলাক্রম, ঘুরিয়ে নাক দেখাবার এই ঘোরালো কায়দা একেবারেই ভালো লাগে না ভবভূতির। আত্মমেধের একটা রাজস্ব ব্যাপারে যেন তিনি পাশ কাটিয়ে কেটে পড়তে চান। না না, কি দরকার? চালছে আর হবে না। এই বয়সে কি চালছে হবার ভয় আছে আমার?
ষাটের পর কি চালছে হয় কারোর? পাগল। 60-এর বাচ্চাদের চালসেগ্রস্ত হবার অপূর্ব সুযোগ লাভের এমনই বা কি অসম্ভব ও অসঙ্গত রকমের বাধা আছে, এই নিয়ে দুজনের মধ্যে ঘোরতর উপক্রম বাদতেই শিলি স্টেশন প্রসঙ্গের মাঝখানে এসে পড়ে। মাঝে পড়ে বিরল দর্শনের সমস্যাকে বেমালুম চাপা দেয়। শিলি পেরুতেই ফের দীর্ঘকায় শালগাছের জনতা। দুধারে সেই দিগন্ত বিস্তারী বিশালতার দিকে তাকিয়ে আচম্বিতে উথলে ওঠেন ভবভূতি। আহা আহা, কতক্ষণই বা এই অপরূপ রূপসুধা পান করতে পারবো? কি জোরেই যে ছুটছে গাড়িটা! এক্ষুনি সব পেরিয়ে যাবে, এড়িয়ে যাবে, হারিয়ে যাবে, ছাড়িয়ে যাবে, উড়িয়ে যাবে, ফুরিয়ে যাবে, চিরদিনের মতোই। ইয়ে দেব চেন টেনে। গাড়ির শেকলের দিকে ভ্রুকুটি কুটিল ভ্রুক্ষেপ কঠোপতির। চেন? কেন চেন কেন? তাহলে এখনই থেমে যাবে গাড়িটা, এইখানেই থেমে এখানে দাঁড়িয়ে থাকবে খানিক। বাহ 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 বাহ! আর 50 টাকা গুণগার দিতে হবে না? কঠোভূতির উদ্ধত হস্তকে তিনি শশব্যস্তে বিনীত করে আনেন। কে টাকা দেবে কে শুনি? বসুন বসুন। ভবভূতির কথায় কঠোভূতির খুবই ঘা লাগে। সে অবাক হয়ে যায়। বাস্তবিক ব্যাপারটা কেমন কেমন যেন ঠেকে তার কাছে। টাকার জরিপে যারা সুষমার পরিমাপ করে, জরিমানার ভয়ে হাত গুটিয়ে নেয়, কঠোভূতি তাদের কখনো মাপ করতে পারে না। তাদের প্রতি কোনো সহানুভূতি নেই। রূপের রাজ্য হু হু শব্দে হটেই চলে। কঠোভূতিও ক্রমেই আরো গুম হতে থাকে। এর পরেই একটা ওয়াটারিং স্টেশন। ইঞ্জিনের জলযোগের সুযোগে গাড়ি বেশ কিছুক্ষণ দাঁড়ায়। হঠাৎ কঠোভূতি কোথায় যেন চলে যায়। বহুক্ষণ আর দেখাই নেই তার। ভবভূতি ভারী ব্যতিব্যস্ত হন। এক্ষুনি ছেড়ে দেবে যে গাড়ি। গুরুই বড় বটেন, কিন্তু শিষ্য বড় হয়ে উঠলে গুরুকে লঘুপাত করতে আর কতক্ষণ? গুরুর লঘুকরণে চেলারা খুব মজবুত। 5th ক্লাসের ছেলে যখন 5th ইয়ারে পড়ে, তখন একেবারে ওস্তাদ হয়ে দাঁড়ায়। 1 নম্বরের ইয়ার। প্রাক্তন স্কুলের 5th মাস্টারের কি পুনরায় কান মলতে পাওয়ার কোনো প্রত্যাশা আছে তার কাছে? কঠোভূতির প্রকৃতিপ্রীতির উন্মাদনার কাছে নিজেকে পরাস্ত অকিঞ্চিতকর মনে হয় ভবভূতির। এই প্রকৃতির সাম্রাজ্যে হারিয়ে গেল না তো ছোকরা? চতুর্দিকে ব্যাকুল দৃষ্টি ভবভূতির। মায়ের শাল গাছগুলোর আপাদমস্তক বন্য প্রকৃতিকে তন্ন তন্ন করে তিনি দেখেন। কে জানে কোথায় কোন গাছের ডগায় চড়েই বসে আছে, কিংবা ডাল ধরেই দোল খাচ্ছে হয়তো বা। খেপে গেলে অসম্ভব কিছুই তো নয়। কিন্তু ছাড়বার মুখেই হাঁসফাঁস করতে করতে গাড়িতে উঠে পড়ে কঠোভূতি। এই তো বাবারে, কাজটা সেরেই ফিরলাম। হাঁপাতে হাঁপাতে বলে, আফসোস আর রাখলাম না। কিসের আফসোস? কোথায় গেছিলাম বলুন দেখি? কি করে বলবো? ভবভূতির মেজাজ তখনও বেশ তেতে। কোনো গাছের সঙ্গে পটে গিয়ে লটকে গেছিলে নাকি? আজ্ঞে না। যা গেছো, কাণ্ড কারখানা দেখিয়েছো, আশ্চর্য নয়। এই 20 মিনিটে আমি 1.5 মাইল দৌড়ে গেছি, আবার দৌড়ে এসেছি জানেন। এই ফাঁকে একটু হাওয়া খেয়ে এলে বুঝি? হাওয়া নয় মশাই, 1.5 মাইল দূরে এক জায়গায় লাইনটা বেঁকে গেছে। হ্যাঁ, সেই বাঁকের মুখের ফিশ প্লেটটা সরিয়ে রেখে এলুম। কেন বলো তো? ফিশ প্লেট? যতদূর বুঝছি তোমার 1 প্লেট ফিশ নয় যে সরিয়ে রেখে খাবে, খেয়ে আরাম পাবে। ভবভূতির বিশ্বাস হয় না। ফিশ প্লেট কি জিনিস জিজ্ঞেস করেন তিনি। ফিশ প্লেট হচ্ছে লাইনের জোড়, জোড়ের মুখের প্যাঁচ। হিরু জানায়, গাড়িকে মারবার মার প্যাঁচ। তার মানে? কথাটা যেন কেমন তর লাগে ভবভূতির। মানে ওখান দিয়ে গেলেই গাড়িটা ডিরেলড হবে, উল্টেও যেতে পারে। ব্যাস, তখন বসে বসে মজাসে প্রকৃতির রূপসুধা পান করুন। কারোর খেসারও তো গুনতে হবে না, 1 পয়সা খরচা নেই, তোফা। এতক্ষণে সমস্ত রহস্য ভেদ হয়। মুখে বাক সরে না। ভবভূতির 2 চোখ ছানা বড়া হয়ে ওঠে। হ্যাঁ, সে কি?
তিনি কি তবে শুধু রাঁচি যাচ্ছেন না, রাঁচিকে সঙ্গে নিয়ে যাচ্ছেন, এক কামরায় নিজের কাছাকাছি বসিয়ে? বিদ্যে মাত্রই গুরু মারা, কিন্তু তার চোট কি এত দূর গুরুকে প্রাণে মারা অবধি গড়াবে? কি সর্বনাশ! কঠোপতির প্রকৃতি নিষ্ঠার পরাকাষ্ঠা দেখে তার তাক লেগে যায়। এবার আমাদের সৌন্দর্যের স্বর্গ থেকে এক পা সরায় কার সাধ্যি। চেন টানতেও হবে না, জরিমানারও ভয় নেই, বেশ মজা আছে। টেনে টেনে হাসে হিরু। হিরুর প্রাণ টানা হাসির ধমকে, অব্যক্ত আতঙ্কে সর্বশরীর কণ্টকিত হয়ে ওঠে ভবভূতির। কি ভয়ঙ্কর! আর কয় মুহূর্তই বা বাকি রয়েছে লাইনের বাঁকে পৌঁছতে? উল্টাতেই বা কত দেরি আর? ভাববারই কি সময় রেখেছে ছাই? কি করবেন ভবভূতি? সময় থাকতে চেন টেনে গাড়ি থামাবেন, তাহলে আবার জরিমানার দায় আছে। 1-8 টাকা নয়, নগদ কড়কড়ে 50 গুণে বাড়িয়ে নেবে। না দিলে ফের জেলেই দেয় কি পাগল গারদেই পড়ে খোদাই জানে। ভারী সমস্যায় পড়ে গেলেন ভবভূতি। প্রাণ রক্ষা ও ধনহানি, নাকি ধন রক্ষা ও প্রাণহানি, এর কোনটা তিনি বাঁচবেন? গাড়ির এবং মুহূর্তের চাকা এগিয়ে চলেছে দ্রুত বেগে, কিন্তু তিনিও ভাবতে ভাবতে চলেছেন নিজের আবেগে। ভাবনার কুল কিনারা পাচ্ছেন না কোথাও। মহামারী ব্যাপার। গাড়িটা বলেই চলেছে ঘট ঘটাক ঘট, ঘট ঘটাক ঘট, খুব ঘটা করে চলেছে গাড়িটা। কিন্তু কিন্তু কি করা যায় এখন? ওধারে অতগুলো টাকা যায়, আর এধারে যায় কেবল একখানি প্রাণ, একটা মাত্র, একমাত্র এবং একমাত্রার একটুখানি প্রাণ। আপাতত নিজের প্রাণকেই তিনি ধরেছেন। গাড়ির আর সব প্রাণী নিয়ে তার কোনো দুর্ভাবনা নেই। বাস্তবিক কি কি করা যায়? ঘটাং ঘট, ঘটে ঘটুক ঘটাং ঘট। গাড়িটার একঘেয়ে আওয়াজ একটু যেন পাল্টেছে মনে হয়, যেন হতাশ হয়ে হাল ছেড়ে দিচ্ছে বেচারা। টানবেন টানবেন তিনি চেন, রুখবেন গাড়ির গতি, করবেন ক্ষতি স্বীকার। কেবল প্রাণহানি হলেও তো কথা ছিল, কিন্তু এ যে ধনহানি প্রাণহানি, একাধারে ধন্যান্তকর ও প্রাণান্তকর পরিচ্ছেদ। এহেন সমস্যার সম্মুখীন হয়ে একান্ত কাতর আমাদের ভবভূতি। ঘটাং ঘট, ঘটে ঘটুক ঘটাং ঘট। আচমকা গাড়িটা আর্তনাদ ঝাড়তে থাকে। ঘট ঘট, ঘটে ঘটাং, দুর্ঘটাং ঘটে ঘটুক। অর্থাৎ যা ঘটবার ঘটে গেল মাভই রেলগাড়ির ভাষায়। বিরাট এক চিৎকার, তারপরেই বিকট বিপর্যয়। চোখের পলকে পিছন দিকের কামরাগুলো নেমেছে পাশের খাদে। কয়েকটা কামরার উঠবার দুশ্চেষ্টা ব্রেক ভ্যানের ছাদে, এবং খোদ ইঞ্জিন সাহেব তার চাকার বাহুগুলি ঊর্ধ্বে তুলে করতাল বাজাবার কায়দায় উবু হয়ে বসে গেছেন। মাঝের কামরাগুলো পরস্পরের সঙ্গে এমন কোলাকুলি বাঁধিয়েছে যে সেই মারাত্মক আলিঙ্গন থেকে তাদের টেনে ছাড়াবার কথা ভাবাও যায় না। চারিধারেই দারুণ চেঁচামেচি, হই হই হাহাকার। খবরের কাগজে এহেন ব্যাপারের বর্ণনা যেমনটি আমরা পড়ে থাকি, সেই সব কাণ্ড। কিন্তু এই ইলাহি দৃশ্য উপভোগ করার অবকাশ তখন কোথায় ভবভূতির? তিনি গড়িয়ে পড়েছেন এক গভীর গর্তে। পড়ে পড়েই প্রথমেই তিনি পকেট দেখেছেন, তারপর ট্যাঙ্ক হাতড়েছেন, তারপরেই কাছাকে অনুভব করেছেন। কাছাই তার তৃতীয় মানিব্যাগ কিনা। আর এ সবের পরে তিনি নিজেকে চিমটি কেটে দেখেছেন। নিজের চিমটি ঠেলায় কোঁকিয়ে উঠেছেন ভবভূতি। না, ধনে প্রাণে মারা যাননি তাহলে এ যাত্রা। সারা দেহ তার ছেঁচড়ে ছড়ে ছাড়িয়ে একাকার, সর্বাঙ্গে একটা জ্বালাময়ী অনুভূতি। করুণ সুরে তার কাতরোক্তি হতে থাকে। বাবা, বাবা কঠোপতি, কি করলি বাপ? হ্যাঁ, এই কি তোর মনে ছিল রে হতবাখা? উফ বাপরে! কঠোপতি গড়াগড়ি যাচ্ছিল অদূরেই। তেমন কিছুই তার হয়নি, একেবারে যথার্থই রয়েছে সে। কেবল ল্যাজের কাজটায়, মানে কঠোপতির ল্যাজ নেই, কিন্তু থাকলে ঠিক যেখানে থাকতো সেইখানটায় কেমন যেন একটা সূচিভেদ্য যাতনা। হাসি হাসি মুখ বার করেই সে জবাব দেয়, ভবভূতি দা,
চারধারে একবার তাকিয়ে দেখো দেখি, কি অপূর্ব, কি অপরিসীম। আহা, কি খাসা গো, কি খাসা গো। একেবারে প্রকৃতির গর্ভে এসে পড়েছি আমরা, প্রকৃতির রসের রসাতলে, মানে প্রকৃতির রসের রসগোল্লায়। এখন খুব মজাছে, আরাম করে মশগুল হয়ে সেই প্রাণ কাড়া টানা টানা হাসি তার। ভবভূতি রস কষায়িত নেত্রে তাকিয়ে থাকেন। প্রকৃতির প্রতি নয়, কিন্তু তার কঠোর দৃষ্টি নিবদ্ধ কেবল কঠভূতির দিকে। নোটে গাছতলার গল্পে আজ শুনছিলেন শিবরাম চক্রবর্তীর গল্প প্রকৃতি রসিকের রসিক প্রকৃতি। কেমন লাগলো আজকের গল্প অবশ্যই আমাদের জানান নিজের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না এবং শেয়ার করে নিন আপনার কাছের আপনারই মতো গল্প পাগল মানুষদের সঙ্গে। চ্যানেল ঘুরে দেখুন, নানান প্লেলিস্ট সাজানো আছে আপনার সুবিধার জন্য। গল্পের নানান চরিত্র, গল্পের সম্পাদনা, ধ্বনি পরিকল্পনা এবং সমগ্র পরিচালনা আমি প্রীতম গাঙ্গুলি। খুব ভালো থাকুন, হাসতে থাকুন, শুনতে থাকুন নোটে গাছতলার গল্প, মজার একমাত্র ঠিকানা। আজকের মতো বিদায় বন্ধু, নমস্কার।